আসসালামু আলাইকুম। আমরা ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টের ম্যাথের ক্লাস দেখব। তো ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টের কমের আমাদের লেকচার শীট 3, এটা হচ্ছে মডিউল সি। মডিউল সিটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যত অঙ্ক সব এই মডিউল সির মধ্যে রয়েছে, বা 3 ধরনের অঙ্ক এখানে আমাদের রয়েছে। অঙ্কগুলো কি কি? অঙ্কগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক, তারপরে হচ্ছে সিপিভি, কস্ট ডেভেলপমেন্ট প্রফিটের অঙ্ক, তারপর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের অঙ্ক। এই 3 ধরনের অঙ্ক এখানে রয়েছে, 2, 3। আর 2 নাম্বার যে অধ্যায়টা, রেশিও অ্যানালাইসিস এর অঙ্ক রয়েছে ওখানে। হ্যাঁ, অনুপাত বিশ্লেষণের অঙ্ক। তো রেশিও অ্যানালাইসিস এর অঙ্ক আমাদের কাছে মোটামুটি সহজ কঠিন মিলেই আর কি। রেশিও অ্যানালাইসিসটা আমাদের যখন আমরা ক্রেডিট দিব, প্রত্যেকটা ক্রেডিটের জন্য আমাদের রেশিও অ্যানালাইসিস করতে হয়, প্রত্যেকটার জন্য। এটা না হলে মানে এটা না হলে সমস্যা নেই, সিপিবি আমাদের দরকার নেই, সকল ক্ষেত্রে লাগে না। ক্যাপিটাল বাজেটিংও সকল ক্ষেত্রে লাগে না, তবে ক্যাপিটাল বাজেটিং অনেক বড় একটা বিষয়। আর ওয়ার্কিং ক্যাপিটাল চলতি মূলধন, আমাদের ব্যবসা পরিচালনা করতে, দৈনন্দিন ব্যবসা কার্য পরিচালনা করতে যে পরিমাণ মূলধন থাকা লাগবে, ঠিক ওই পরিমাণ মূলধনই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। হ্যাঁ, চলতি মূলধন। তো এটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো একটা লোন অ্যাসেসমেন্ট করতে গেলে আপনাকে রেশিও অ্যানালাইসিস জানতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবলের টার্নওভার কত, মজুত পণ্যের টার্নওভার কত, আপনার রিটার্ন কিরকম, নেট মুনাফা টার্নওভার কিরকম, এই জিনিসগুলো, অ্যাসেট টার্নওভার, এই জিনিসগুলো আমি জানি। মানে লিভারেজ রেশিও কত, প্রফিটেবিলিটি রেশিও কত ওই প্রতিষ্ঠান, এই জিনিসগুলো জানতে হয়। এটা রেশিও অ্যানালাইসিস দ্বারা আমরা জানতে পারি, অর্থাৎ 2 নাম্বার যে ওদের, সেখান থেকে আমি জানতে পারি। আর এখানে আছে আমাদের 3টি। এটা হচ্ছে মূলধন বাজেটিং 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আমাদের সিপিবি, কস্ট ডেভেলপমেন্ট প্রফিট অ্যানালাইসিস, 3 নাম্বার হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। তো এখান থেকে 3টাই অঙ্ক আসে, কিন্তু গতবারের অঙ্কটা আসলে শুধু রেশিও অ্যানালাইসিস থেকে। আরেকটা অধ্যায় আছে লিজ ফাইন্যান্সিং। লিজ ফাইন্যান্সিং একটা অধ্যায় আছে, মনে হয় মেবি শেষের অধ্যায়, লিজ ফাইন্যান্সিং অঙ্ক। তো লিজ ফাইন্যান্সিং ব্যাংকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া। ওটার অঙ্কটা কিরকম, যে আপনি একটা মেশিন ক্রয় করবেন, মানে আপনার একটা মেশিন দরকার, আপনার একটা ব্যবসায় মেশিন দরকার, সেই মেশিনটা আপনি লিজ নেবেন, না সেই মেশিনটা আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ক্রয় করবেন, মানে কোনটি আপনার কাছে সুবিধাজনক। এই দুটির মধ্যে যেটি সুবিধা সেটি আমরা অ্যাকসেপ্ট করবো, তাই না? তো এই জিনিসটা আমাদের ওখানে বের করতে হয়, যে আমার একটা মেশিন দরকার আমার ব্যবসায়, তাহলে আমি কি করবো, ব্যাংক থেকে লোন নিয়ে কিনবো, না আমরা লিজ নেবো সেই মেশিনটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লিজ। কিন্তু ওই অঙ্কটা অনেক বড়, এই মূলধন বাজেটিং এর মতো আমাদের অঙ্ক, এই ক্যাটাগরির অঙ্ক, এই ক্যাটাগরির অঙ্ক। তো এই ক্যাটাগরির অঙ্ক অনেক বড় অঙ্ক। হ্যাঁ, অনেক বড় অঙ্ক। অঙ্ক কমন আসলেও এটা লিখে ইয়ে করা কঠিন হয়ে যায়। হ্যাঁ, অনেক বড় অঙ্ক। তারপরে আছে কস্ট ডেভেলপমেন্ট প্রফিট, একবারে ছোট অঙ্ক। আর ওয়ার্কিং ক্যাপিটাল একেবারে ইজি অঙ্ক। এটা একেবারে ইজি, এটা একটু, আর এটা একটু জটিল। আর রেশিও অ্যানালিসিসটা হচ্ছে আমাদের কাছে হালকা জটিল, হালকা মানে কঠিন, সব মিলিয়ে আর কি। তো আমাদের এই যাওয়া পর্যন্ত অঙ্ক হয়নি। আর আমি কিন্তু বারবার আপনাদের বলি যে আমাদের অ্যান্সার কিন্তু আমরা জানি ঠিকই, অ্যান্সার প্রশ্ন বুঝি না, না বুঝে কিন্তু অঙ্ক প্রশ্ন করে আসি, মানে দিয়ে আসি, বা এরকম হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু মনে করি যে হয়তো কমন পড়েনি বা কোনো সমস্যা, এই জিনিসটা কিন্তু হবেই। ভাষা বিভিন্নভাবে চেঞ্জ করে দিবে, একই ভাষা আছে বিভিন্নভাবে চেঞ্জ করে দিবে, এটা আপনি একটু ধরতে হবে বা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা অঙ্ক দেখব। তো অঙ্ক এর আগে দেখা হয়নি, আমরা রেশিও অ্যানালাইসিস এর অঙ্ক থেকে শুরু করব। গত বছর রেশিও অ্যানালাইসিস এর অঙ্ক এসেছিল, এবছর মেবি ওটা নাও দিতে পারে। আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের অঙ্ক সহজ আছে, এটা দিতে পারে, অথবা এটা দিতে পারে, অথবা এটা। তো এই 3 ধরনের অঙ্ক যদি আমরা মোটামুটি দেখি, আমরা পারবো। তো আমার সাজেস্ট থাকবে আপনাদের প্রতি, যদি এই ক্যাপিটাল বাজেটিং অঙ্ক আসেও এটা আমরা দেব না, মানে পারিও যদি, হ্যাঁ, তারপরে এটা দিব না। কারণ কি জানেন, এটা তো অনেক সময় লাগে একটা অঙ্ক করতে,
যদি একটু ভাবে চিনতে মানে আপনি যদি একবারে কমানো পড়ে তাহলে দেখা যাচ্ছে যতগুলো চাই 40 মিনিট 45 মিনিট যাবে। তা 40-45 মিনিটের একটা অঙ্কে যায়, বা যদি একটু ভাবে চিন্তা করেন বা হাত যদি এরকম চলে হয়তো আরো 50 মিনিট বা 1 ঘন্টা পার হয়ে যাবে, তাহলে এই অঙ্ক যাবো না আমরা। এই অঙ্কগুলো মজার আছে, যদি কম পড়ে তাহলে এই অঙ্কগুলো ইজি। এটা এটা একবারে ইজি, 10-12 মিনিটে আপনি এটা করতে পারবেন। এটাও আপনি ওইরকম 15 থেকে 18 মিনিটের মধ্যে করতে পারবেন। তাও লাগবে না এতগুলো, এত সময় লাগবে না। তো এই হচ্ছে বিষয় আমাদের। তো ডিসিশন আপনার উপর, আপনি নেবেন। আমরা প্রথমে অঙ্ক দেখবো, রেশিও অ্যানালাইসিস অঙ্ক দেখবো, তারপরে আমরা এই অধ্যায়ে আসবো। তো অঙ্কের জন্য আমাদের ম্যাথের যে সলিউশন, এখানে আমরা প্রথমে রেশিও অ্যানালাইসিস দেখবো। রেশিও অ্যানালাইসিস এটা হচ্ছে পার্ট বি, পার্ট বির অঙ্ক। হ্যাঁ, থিওরি আলোচনা একটু পরে আমরা করব, আমরা অঙ্কগুলো একটু আলোচনা করি। রেশিও অ্যানালাইসিসে অনেক সূত্র আছে। এর আগে কি অঙ্ক করেছিলাম এটা রেশিও অ্যানালাইসিস? আজকে তো প্রথম হচ্ছে না? জি, আজকে প্রথম। আচ্ছা আচ্ছা। তো আমরা রেশিও অ্যানালাইসিসটা কি, এটার বাংলা যদি যাই তাহলে হচ্ছে অনুপাত বিশ্লেষণ, তাই না? রেশিও অ্যানালাইসিস অনুপাত বিশ্লেষণ। আর এটা হচ্ছে আগে ছিল, আমরা যখন আগে অ্যাকাউন্টিং অঙ্ক করেছি আমাদের অধ্যায়ের নাম ছিল রেশিও অ্যানালাইসিস। এখন সেটার নাম, সে অধ্যায়ের নাম একই অঙ্ক একই সবকিছু আছে, ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, মানে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ, আর্থিক বিবরণী কোনগুলো? আর্থিক বিবরণী আমাদের 5টি স্টেপ নিয়ে করতে হয়। আমরা এই অধ্যায়ে যখন থিওরি আলোচনা করছি সেখানে দেখেছি। এক, ইনকাম স্টেটমেন্ট। 2 নম্বর হচ্ছে ওনার ইকুইটি স্টেটমেন্ট বা রিটেন আর্নিং স্টেটমেন্ট, যেহেতু মূলধন কোম্পানির ক্ষেত্রে রিটেন আর্নিং, আর এক মালিকানা কারবারের ক্ষেত্রে ওনার ইকুইটি স্টেটমেন্ট। 3 নম্বর হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। 4 নম্বর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। 5 নম্বর হচ্ছে টিকা, টিকা নোট, নোট দিব আমরা। হ্যাঁ, তো এই প্রথম 4টা হচ্ছে আমাদের অঙ্কের স্টেটমেন্ট, আর এটা হচ্ছে আমাদের এই অঙ্কগুলো যে করলাম বা এখানে কোন নিয়মে ধরছি বা কোনটা ধরা উচিত কোন ধরা উচিত নয়, এই জিনিসগুলো আমরা এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করবো। 5 নাম্বার, এই সবগুলো মিলে হচ্ছে আমাদের কাছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এগুলো অ্যানালাইসিস করবো আমরা। ইনকাম স্টেটমেন্ট মানে আয় বিবরণী, আমাদের ব্যাংকের যে আয় বিবরণী আছে, আয় বিবরণীর বিভিন্ন তথ্য নিয়ে আমরা আলোচনা করব। এবছর আমাদের অপারেটিং ইনকাম কত হয়েছে, অপারেটিং ইনকাম, অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্স, অপারেটিং ইনকামের কত পার্সেন্ট হয়েছে টোটাল, ধরুন অ্যাডভান্সের বা টোটাল যে আমরা ইন্টারেস্টের, টোটাল ইন্টারেস্টের কত টাকা আমাদের অপারেটিং ইনকাম হয়েছে, কত টাকা আমাদের নেট ইনকাম হয়েছে, এই জিনিসগুলো আমরা বের করব। তো এখানে প্রথমে যেটা বলা আছে কারেন্ট রেশিও, প্রথম এটা বলা আছে লিকুইডিটি রেশিও, শর্ট টার্ম সলভেন্সি রেশিও। লিকুইডিটি রেশিও বা শর্ট টার্ম সলভেন্সি রেশিও একই, এখানে কারেন্ট রেশিও বলা আছে। এই রেশিওটা, রেশিওর অঙ্ক বলতে এই রেশিও দেওয়া থাকে, মানে গুরুত্বপূর্ণ রেশিও। কারেন্ট রেশিও কি আমাদের আপনাদের কাছে এই অধ্যায় কেমন যে জটিল লাগে জানি না, আচ্ছা আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন। কারেন্ট রেশিও হচ্ছে চলতি অনুপাত, কারেন্ট হচ্ছে চলতি আর এটা হচ্ছে অনুপাত। তা চলতি অনুপাত, চলতি অনুপাত সমান সমান কি জানি, কারেন্ট অ্যাসেটকে, চলতি সম্পদকে কারেন্ট লাইবিলিটি চলতি দায় দ্বারা ভাগ। অ্যাসেট শব্দ হচ্ছে সম্পদ, লাইবিলিটি শব্দ হচ্ছে দায়। তার চলতি সম্পদকে চলতি দায় দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা চলতি রেশিও পাবো, কারেন্ট রেশিও পাবো। এটা আমাদের একবারে মনে রাখতে হবে, এটা থাকবেই। রেশিও অ্যানালাইসিস অঙ্ক যদি আসে তাহলে এটা থাকবে। আচ্ছা, এখানে আমাদের কারেন্ট অ্যাসেট কোনগুলো হবে, এই যে এগুলা কারেন্ট অ্যাসেট, আর কারেন্ট লাইবিলিটি হচ্ছে এগুলা। অঙ্কের মধ্যে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি যদি আমাদের থাকে, এই ইনফরমেশন গুলো থাকে তাহলে আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে দেবো, আর এগুলা থাকলে কারেন্ট লাইবিলিটির মধ্যে দেবো। কারেন্ট অ্যাসেট কি কি? ক্যাশ, ব্যাংক, মানে যে অ্যাসেট গুলো
যে অ্যাসেট গুলো আমাদের কারবারে 1 বছর পর্যন্ত স্থায়িত্বকাল থাকবে সেগুলোকে আমরা কারেন্ট অ্যাসেট বলি। 1 বছরের অধিক সময় ধরে যেটা থাকবে সেগুলোকে আমরা ফিক্সড অ্যাসেট বলি, তাই না? তো কারেন্ট অ্যাসেট হচ্ছে ক্যাশ, ব্যাংক, মার্কেটেবল সিকিউরিটিজ, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, আদার রিসিভেবল, ইনভেন্টরি, র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস এবং ফিনিশ গুডস। ইনভেন্টরি 3 ধরনের হয় আমাদের, র মেটেরিয়াল ইনভেন্টরি হয়, ওয়ার্ক ইন প্রোগ্রেস এর হয় এবং ফিনিশ গুডস এর হয়। তারপর সাপ্লাইজ, প্রিপেইড এক্সপেন্স, এগুলো হচ্ছে আমাদের কাছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, আদার পেয়েবল, আনআর্নড রেভিনিউ এন্ড প্রভিশন ফর ট্যাক্সেস, ডিভিডেন্ড পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, এত কিছু দেওয়া আছে। যাই হোক, এত কিছু থাকবে না, তো জানার জন্য দিয়েছে আর কি। আচ্ছা, তো আমাদের কারেন্ট রেশিও তাহলে সরাসরি কি জানি, কারেন্ট অ্যাসেট কি কারেন্ট লায়াবিলিটিস দ্বারা ভাগ দেবো। এটার আমরা আদর্শ অনুপাত এখানে স্ট্যান্ডার্ড ভ্যালু 2:1, অর্থাৎ 2:1 বলতে আমরা যেহেতু এখানে কারেন্ট অ্যাসেট কে কারেন্ট লায়াবিলিটি দ্বারা ভাগ করতেছি, তার মানে আমাদের অনুপাতটা এরকম হবে, মানে যেটাই হোক না কেন অনুপাতটা এরকম হবে, মানে কারেন্ট অ্যাসেট 2, কারেন্ট লায়াবিলিটি 1, অর্থাৎ 1 টাকা লায়াবিলিটি এগেইনস্টে 2 টাকা সম্পদ থাকবে। এটা যখন লিখবো তখন এটা এইভাবে হবে, এরকম। তাহলে লায়াবিলিটি হচ্ছে কত, 1 টাকা, আর কারেন্ট অ্যাসেটও কত, 2 টাকা। তাহলে আমাদের 1 টাকা যদি লায়াবিলিটি এগেইনস্টে 2 টাকা কারেন্ট অ্যাসেট থাকবে। এটা হচ্ছে সূত্র বা স্ট্যান্ডার্ড ভ্যালু। তো তারপরে আছে অ্যাসিড টেস্ট রেশিও, এটারই খালাতো ভাই সূত্র। অ্যাসিড টেস্ট বা কুইক বা লিকুইড রেশিও, এটা একই রকমই, কারেন্ট অ্যাসেটে আছে, এটা কুইক অ্যাসেট। কুইক অ্যাসেটকে কুইক লায়াবিলিটি দ্বারা ভাগ করব। এখন কুইক অ্যাসেট বলতে কি বুঝি, ওই যে আমরা কারেন্ট অ্যাসেট দেখলাম, সেই কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি এবং প্রিপেইড এক্সপেন্স বাদ দেয়, অর্থাৎ এই প্রিপেইড এক্সপেন্স এবং এই প্রিপেইড এক্সপেন্স এবং ইনভেন্টরি, এই যে ইনভেন্টরি যদি আমরা বাদ দেই, ইনভেন্টরি এত পর্যন্ত বাদ দেই, তাহলে আমরা কুইক অ্যাসেট পাবো। তো অর্থাৎ আমাদের কারেন্ট অ্যাসেট থেকে যদি আমরা ইনভেন্টরি এটা বাদ দিই, তাহলে আমরা কুইক অ্যাসেট। তাহলে কুইক লায়াবিলিটি কি, আমাদের কারেন্ট লায়াবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দিলে আমরা পাবো কুইক লায়াবিলিটিস। আচ্ছা, তারপরে সুপার কুইক ক্যাশ বা অ্যাবসোলিউট রেশিও, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কারেন্ট লায়াবিলিটিস, মানে নগদ এবং নগদ সমতুল্য, নগদ এবং নগদ সমতুল্য যে অ্যাসেট রয়েছে সেই অ্যাসেট গুলোকে আমরা কারেন্ট লায়াবিলিটি দ্বারা ভাগ দেব। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, ওয়ার্কিং ক্যাপিটালকে কারেন্ট লায়াবিলিটি দ্বারা ভাগ দেব, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল পাবো। আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে কিন্তু 5-4টা সূত্রতে আছে, এই সূত্রটা মেইন সূত্র, আমাদের এটা আসবেই, আসে ডিসিশন অ্যানালিসিস অঙ্ক যদি আসে তাহলে ওটা চাইবে। এখন এত কিছু এগুলা আমাদের কিন্তু অঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে আরো বেশি আলোচনা করতে পারবো। এখন আছে অ্যাক্টিভিটি অর এফিসিয়েন্সি রেশিও। অ্যাক্টিভিটি এবং এফিসিয়েন্সি রেশিওটা কি, 1 নম্বর অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও বলতে এখানে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের বিক্রয়, বাকিতে বিক্রয় অনুপাতে অ্যাকাউন্ট রিসিভেবল কিরকম আমাদের এটা টার্নওভার, মানে আমাদের টার্ন হয়, মানে বাকিতে বিক্রি করতেছি, তাহলে এই অ্যাকাউন্ট রিসিভেবল কি আমাদের কাছে থেকেই যাচ্ছে না থেকে যাচ্ছে না, আমাদের স্থায়িত্বকাল কত, এই জিনিসগুলো আমরা এখান থেকে জানতে পারি। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, নিট ক্রেডিট সেলস কে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ দেব, ভাগ দিলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার পাবে। এটা হচ্ছে 4 থেকে 6 মাস, এর টার্নওভারটা হচ্ছে কি 4 থেকে 6 মাস, 4 থেকে 6 মাস পর্যন্ত এটার আদর্শ মান অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, এখানে হেয়ার এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ করব, করলে ওপেনিং যোগ ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল এবং বিলস রিসিভেবলকে 2 দ্বারা ভাগ দেব, অর্থাৎ ওপেনিং ক্লোজিং যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমরা এভারেজ পাবো। অঙ্কের মধ্যে যদি আমাদের ওপেনিং ক্লোজিং না থাকে, অঙ্কের মধ্যে যদি ওপেনিং ক্লোজিং না থাকে, মানে এখানে ওপেনিং ক্লোজিং ইনফরমেশন বলছে, ওপেনিং এবং ক্লোজিং ইনফরমেশন যদি না থাকে তাহলে এটা একটা যদি থাকে, শুধু ওপেনিং থাকে বা ক্লোজিং থাকে বা কোনো কিছু বলা না থাকে, তাহলে যেটা থাকবে সেটাই, কিন্তু ওপেনিং ক্লোজিং বলা থাকলে এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ দিব। তারপরে এভারেজ কালেকশন পিরিয়ড, অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে কতদিন, মানে গড়
নগদ গ্রহণের সময়কাল কিরকম। তাহলে আমাদের সময়কাল হবে 60 দিন থেকে 90 দিন। 60 দিন থেকে 90 দিন হচ্ছে আমাদের আদর্শ মান। এটার সূত্রটা হচ্ছে 360 কে হিসাব বিজ্ঞানে আমরা অ্যাকাউন্টিং এ টোটাল ইয়ার ধরা হয় 360 দিনের বছর। অ্যাকাউন্টিং এ আমাদের ধরা হয় কি 360 দিনের বছর। 360 দিনের যে বছর তাকে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দ্বারা ভাগ দেব। এখানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার যেটা বাড়াবে, যে এই সূত্র করে যেটা বার হবে আমাদের, এখানে যেটা বাড়াবে সে মান দ্বারা ভাগ দেব 360 কে। তাহলে আমরা এভারেজ কালেকশন পিরিয়ড পাবো। ঠিক এখানে সবগুলো অঙ্কই আমাদের মানে সূত্রগুলো কাছাকাছি। যদি কোনো টার্নওভার বলে, টার্নওভার রেশিও বলে, টার্নওভার বললে আমরা এভারেজ যার টার্নওভার তার এভারেজ দ্বারা ভাগ দেবো, তাই না? এরকম ভাবে আমরা এটা মনে রাখতে পারি। যেমন এখানে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, তাহলে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ দিয়েছি। এখানে ইনভেন্টরি টার্নওভার রেশিও, তাহলে এভারেজ ইনভেন্টরি দ্বারা ভাগ দিয়েছি। তারপরে আছে অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিও, তাহলে এভারেজ অ্যাকাউন্ট পেয়েবল দ্বারা ভাগ করেছি। এরকম আমাদের টার্নওভার যেগুলো আছে সেগুলো আমরা এভারেজ দ্বারা ভাগ করলে আমরা টার্নওভার পাবো। আর টার্নওভার যেটার মধ্যে আছে, আমরা শুধুমাত্র সেলস কে আমরা তার এভারেজ দ্বারা ভাগ দেব। যেমন অ্যাকাউন্ট রিসিভেবল কে আমরা ক্রেডিট সেলস কে তার এভারেজ যে ইয়ে রয়েছে সেটা দ্বারা আমরা ভাগ করবো। তারপরে আবার টার্নওভার এখানেও আছে, ঠিক একই রকম ভাবে টার্নওভার কে সেলস কে ভাগ করতে, যেহেতু ইনভেন্টরি টার্নওভার রেশিও, সেহেতু আমাদের ইনভেন্টরি টোটাল কস্ট অফ গুডস সোল্ড কে ভাগ করতে হয়। কিন্তু এখানে আমাদের বলছে যে এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল, এই যে নিট ক্রেডিট পারচেজ, একে আমরা, কারণ অ্যাকাউন্টস পেয়েবল তো আর সেলস না, অ্যাকাউন্টস পেয়েবল কখন হয়, যখন বাকিতে কোনো কিছু ক্রয় করে নিয়ে আসি, তাই না? তাহলে সে ক্রয়কে আমরা এটা এভারেজ দ্বারা ভাগ দেব। আচ্ছা, আচ্ছা, এখানে আমাদের যতগুলো টার্নওভার রয়েছে ওইরকম নিট সেলকে আমরা ভাগ দেবো। যতটা নিট সেল সাধারণত আমরা শুধু দুই জায়গায় আমাদের ওইরকম হবে না, সেটা অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, কারণ অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট পারচেজের ফলে হয়। এই ক্রেডিট পারচেজ লিখতে হবে। তাছাড়া যত টার্নওভার আছে সেলসকে আমরা তার যার টার্নওভার তার দ্বারা ভাগ দেবো, এভারেজ দ্বারা ভাগ দেবো। প্রফিটেবিলিটি রেশিওটিকে একই রকম, এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। প্রফিট কোথা থেকে আমরা পেয়ে থাকি? প্রফিট পেয়ে থাকি ইনকাম স্টেটমেন্টে, প্রফিটেবিলিটি রেশিও। এটা ইনকাম স্টেটমেন্টের দফাসমূহ। ইনকাম স্টেটমেন্টের দফাসমূহ যখন আমরা কোনো রেশিও বের করতে যাব, ওকে ডাইরেক্ট সেলস দ্বারা ভাগ করতে হবে, নেট সেলস দ্বারা ভাগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ইনকাম স্টেটমেন্টের যে দফা থাকবে সেই দফাকে ডাইরেক্ট নেট সেল দ্বারা ভাগ করব। গ্রস প্রফিট আছে, গ্রস প্রফিট হচ্ছে, প্রফিট কোথায় থাকে? ইনকাম স্টেটমেন্টের একটা দফা, তাই না? ব্যালেন্স শিটে না। ইনকাম স্টেটমেন্ট তৈরি হয় কি হবে? আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করি আমরা? আয় থেকে ব্যয় বাদ, আয় থেকে যাবতীয় আয় যোগ করে সেখান থেকে আমরা কি করব? ব্যয়গুলো বাদ দেবো, তাই না? আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে ইনকাম স্টেটমেন্ট। তাহলে ইনকাম স্টেটমেন্টে কি যায়? আয় ব্যয় যায়। আর আমরা যখন ব্যালেন্স শিট তৈরি করব, এই ব্যালেন্স শিটে আমাদের আসবে সম্পদ ও মানে অ্যাসেট এবং লায়াবিলিটিস, অর্থাৎ সম্পদ এবং দায়। সম্পদ দায় নিয়ে আমাদের তৈরি হয় ব্যালেন্স শিট, আর ইনকাম এবং আয় এবং ব্যয় নিয়ে তৈরি হয় ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে আমাদের গ্রস প্রফিট কোথায় পাবো? আমাদের গ্রস প্রফিট থাকবে হচ্ছে ইনকাম স্টেটমেন্টে। তাহলে গ্রস প্রফিট ইনকাম স্টেটমেন্টে যদি থাকে, তাহলে গ্রস প্রফিটকে দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করবো। তারপর আছে অপারেটিং প্রফিট রেশিও, নিট প্রফিট মার্জিন রেশিও, কস্ট অফ গুডস সোল্ড, একই রকমের সবগুলো নিট সেল দ্বারা আমরা ভাগ করেছি। যে ইনকাম স্টেটমেন্টের যে দফাগুলো আছে তাকে আমরা ওটা দ্বারা ভাগ করব। সূত্র অনেক আছে এখানে, এই সূত্রগুলো অনেক আলোচনা, শুধু একটু ধরে দিচ্ছি, এগুলা একটু দেখবেন যতটুকু পারা যায়। এটা হচ্ছে গত বছর যেহেতু আসছিল এই অধ্যায়, তার আগের বছর এই অধ্যায় থেকে আসছিল না, মিসিং হয়েছিল, অন্য অধ্যায় থেকে দিয়েছিল। অঙ্ক কোন অধ্যায় থেকে প্রতিনিয়ত দিবেই ওইরকম কিন্তু ফিক্সড কোনো কিছু বলা নেই। থাকলে আমাদের জন্য একটু সুবিধা হতো, যে অধ্যায় থেকে অঙ্ক দিবেই একটা, তাহলে আমাদের একটু সুবিধা হতো। যেমন 3 নম্বর অধ্যায় হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল, যেটা গত বছর 3 নম্বর অধ্যায় থেকে দেয়নি।
গত বছর দিয়েছে কি শুধু রেশিও অ্যানালাইসিস থেকে দিয়েছে। তাহলে রেশিও অ্যানালাইসিস এর অঙ্ক এবারে আমার মনে হচ্ছে যে এবারে আসার সম্ভাবনা কম। এবার 3 নম্বর অধ্যায় থেকে যে 3টা আইটেম অঙ্ক আছে সেই 3টা আইটেম অঙ্কের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা ওগুলো আইটেমে দেখবো, তবে রেশিও অ্যানালাইসিসটা দেখি। আচ্ছা, এই অধ্যায়ে শুধু সূত্র, অন্য কিছু না। সূত্রগুলো বুঝতে গেলে আবার অনেক টাইমের ব্যাপার, সূত্রগুলো বোঝার দরকার আছে। আর বোঝার না দেখলে বুঝতে পারবেন সূত্র। ডেপ্ট ইকুইটি রেশিও, ডেপ্ট ইকুইটি রেশিও। তাহলে ডেপ্ট বলতে আমাদের ঋণ বোঝায়, ইকুইটি বলতে আমাদের সত্ত্ব বোঝায়, মালিকদের অধিকার বোঝায়। তাহলে ডেপ্ট আমাদের মালিকদের অধিকারের বিপরীতে কত ঋণ আছে, হ্যাঁ, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা অর্থাৎ মালিকদের ইকুইটি যদি 3 টাকা থাকে, এখানে রেশিও লেখা আছে, মালিকদের ইকুইটি যদি 3 টাকা থাকে তাহলে আমাদের ডেপ্ট থাকবে, দেনা থাকবে 1 টাকা। এরকম একটা বিষয়। তো টোটাল ডেপ্ট কি, কারেন্ট ডেপ্ট এবং লং টার্ম ডেপ্ট। ডেপ্ট হচ্ছে দুই ধরনের, কারেন্ট চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। এই দুইটা ডেপ্ট আমরা যোগ করবো। ডেপ্ট মানে হচ্ছে ঋণ, দেনা। আমরা ব্যাংকে যে আমাদের কত ঋণ আছে সেই ঋণগুলোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা টোটাল ডেপ্ট পাবো, তাকে আমরা ইকুইটি ফান্ড দ্বারা ভাগ করবো, করলে আমরা ডেপ্ট ইকুইটি রেশিও পাবো। তারপর হচ্ছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও, ডিভিডেন্ড কভারেজ রেশিও। আচ্ছা, এখানে আপনাদের কারেন্ট অ্যাসেট সমান কি, কারেন্ট লাইবিলিটি সমান কুইক অ্যাসেট, কুইক লাইবিলিটি, এখানে সেই ইনফরমেশন গুলো দেওয়া আছে, একটু দেখে নেবেন এগুলা। আমরা একটা অঙ্ক দেখি। প্রথমে একটা অঙ্ক, এই অঙ্কে অনেক কিছু বলা আছে। অত বড় অঙ্ক এটা, সময় থাকবে না। আচ্ছা, অঙ্ক কি এটা আলোচনা করবো এখন? এই অঙ্ককে আলোচনা করবো, এই অঙ্ক আলোচনা করতে 11টা বেজে যাবে, তখন তো আবার এরপরে কি আছে, এরপরে আছে 12 তারিখ। টিএফএফই, টিএফএফই আলোচনা করার একটু সময় তখন পাওয়া যাবে না। 12 মিনিট। আচ্ছা, আজকে এটা এই অঙ্কটা দেখে এটা শেষ করে দেব। টিএফএফই আগামী দিন আছে, কালকে আছে না, আর ওই অঙ্কটা আগে ধরবো। 12-13 তারিখ। টিএফএফই নেই, কতদিন পর আছে। আচ্ছা, ট্রেজারি ম্যানেজমেন্ট না, ওটা হচ্ছে ট্রেড ফাইন্যান্স। এই অঙ্কে কিন্তু সাবজেক্টে কিন্তু অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমাদের দেখবো অবশ্য। অঙ্ক এবারে চালু করবো, থিওরি আলোচনা বাদ রেখে আমরা অঙ্কগুলো আগে দেখে নেব। যেহেতু সামনে রমজান আছে, রমজানে আমাদের পড়ার শিডিউলটা হয়তো একটু এলোমেলো হইবে। কারণ রমজানের দিন আমাদের ইফতারি করে এটা বসার মনোনিবেশতা থাকবে না বা হবে না, আপনার ধৈর্য কুলাবে না। আচ্ছা, তো আমরা এই অঙ্কটা দেখি একটু। এখানে যে ইনফরমেশন দেওয়া আছে, পদ্মা কোম্পানি। আচ্ছা, আমি কি ট্রেজারি ম্যানেজমেন্টটা ধরবো? শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কি ট্রেজারি ম্যানেজমেন্টের অঙ্ক দেখবো? এটা এখান থেকে থাক, এটা সামনের দিন আলোচনা করব এরকম, না এটা কন্টিনিউ করে যাব? আপনি যেটা ভালো মনে করেন। আচ্ছা, তাহলে আমরা এটা কন্টিনিউ সামনের দিন আলোচনা করে যাব। রেশিও অ্যানালাইসিসের আমরা ট্রেজারি ম্যানেজমেন্ট থেকে একটু ঘুরে আসি। ওটা যাদের আছে আপনাদের, তারা জয়েনে থাকেন, সমস্যা নেই। কিন্তু জয়েন থাকলে তো আবার কেটে যাবে। সমস্যা নেই, আপনারা জয়েনে থাকেন, বের হওয়ার যাওয়ার দরকার নেই।
আমরা দেখব ট্রেজারি ম্যানেজমেন্ট।